হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে স্ট্র্যাটেজিকের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো দেখো, 1 নম্বর যেটা হচ্ছে খেলাধুলা সম্পর্কিত যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসে, তো প্রতি টপিক একেবারে আমরা বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। তারপর দেখো ফ্রেন্ডস, বিভিন্ন দেশের সীমারেখার নাম, তারপর হচ্ছে পুরস্কার সম্পর্কিত, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, রয়েছে গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের হেডকোয়ার্টার। তারপর রয়েছে দেখো বিভিন্ন স্থানের প্রচলিত নাম ও উপনাম। তো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর এই ভিডিও থেকে তোমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে 5 থেকে 7টা প্রশ্ন কিন্তু কমন পাবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, প্রথম রয়েছে খেলাধুলাতে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তো দেখো কোন খেলাতে কোন শব্দের ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের একটা কিন্তু প্রশ্ন আসেই, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ব্যাডমিন্টন খেলাতে ডাবল, ড্রপ, ফল্ট আর ডুইস, এই 4টে শব্দ ব্যবহার করা হয়। এছাড়া আরও অনেক শব্দ রয়েছে, ঠিক আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু হাইলাইট করা আছে প্রতিটাতেই, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ব্যাস বলে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়, মনে রাখবে ডায়মন্ড, ব্যান্টিন, পিচার, ঠিক। নেক্সট দেখো বক্সিং খেলার ক্ষেত্রে মনে রাখবে হুক, জেম, নক আউট, পাঞ্চ। হুক, জেম, নক আউট, পাঞ্চ, ঠিক আছে। এই খেলা এই শব্দগুলো ব্যবহার করা হয় বক্সিং খেলার ক্ষেত্রে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দাবা। তো দেখো দাবা খেলার ক্ষেত্রে মনে রাখবে চেক, চেকমেট, ঠিক আছে, গ্যাম্বিট আর গ্র্যান্ড মাস্টার। খুবই ইম্পর্টেন্ট চেক শব্দটা, ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন দেয়। তো মনে রাখবে চেক, চেকমেট, গ্যাম্বিট, গ্র্যান্ড মাস্টার, এই শব্দগুলো দাবা খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, নেক্সট রয়েছে ক্রিকেট। তো দেখো ক্রিকেট খেলার ক্ষেত্রে মনে রাখবে ক্রিজ, কভার পয়েন্ট, ড্রাইভ, ডাক, ঠিক আছে। তারপরে হচ্ছে ফলো ওয়ান, গুগলি, গেলি, এলবিডাব্লিউ, ঠিক। তারপরে হচ্ছে চাইনাম্যান, সিলি পয়েন্ট। তো এই সমস্ত শব্দগুলো ক্রিকেট খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, 6 নম্বর যেটা রয়েছে ফুটবল, খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, ঠিক আছে। তো মনে রাখবে ড্রাইভ, ফাউল, ঠিক আছে। তারপর হচ্ছে অফসাইড, পেনাল্টি, ইয়েলো কার্ড, রেড কার্ড, কর্নার, ট্রাইব্রেকার। তো এই সমস্ত শব্দগুলো ফুটবল খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপর দেখো 7 নম্বর যেটা রয়েছে গল্ফ। তো গল্ফ খেলার ক্ষেত্রে মনে রাখবে বগি, পুট, টি। এই টির কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো এক্সাম কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে টি যে শব্দটা সেটা কোন খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো মনে রাখবে গল্ফ খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক। তারপর দেখো ফ্রেন্ডস, রয়েছে নিবলিক, তারপর রয়েছে ব্যাংকার, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, হকি খেলার ক্ষেত্রে কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয়। তো মনে রাখবে বুল, ক্যারি, ড্রাইভাল, আন্ডার কাটিং, এই সমস্ত শব্দগুলো হকি খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো ফ্রেন্ডস, যতগুলো ইম্পর্টেন্ট প্রজেক্ট কিন্তু হাইলাইট করা আছে, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, হর্স রেসিং। তো এই যে ঘোড়া দৌড়, তো ঘোড়া দৌড়ের ক্ষেত্রে মনে রাখবে জকি, কুন্টারডুইন, তারপর হচ্ছে ডেড হিট। তো এই সমস্ত শব্দগুলো ঘোড়া দৌড়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট ফ্রেন্ডস, রয়েছে লং টেনিস। তো লং টেনিস ক্ষেত্রে সার্ভিস, স্ম্যাশ, ভলি, লাভ, গেম সিট, ঠিক আছে। তো এই সমস্ত খেলা শব্দগুলো এই লং টেনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, পোলো খেলার ক্ষেত্রে মনে রাখবে চুকার আর মেটার দুটো শব্দ ব্যবহার করা হয় পোলো খেলার ক্ষেত্রে। এরপর দেখো ফ্রেন্ডস, কোন খেলাতে কোন কাপগুলো দেওয়া হয় বা ট্রফিগুলো দেওয়া হয়, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এক্সামে একটা প্রশ্ন আসার প্রায় 90 থেকে 100% চান্স রয়েছে একটা প্রশ্ন আসার এখান থেকে, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মন দিয়ে দেখবে, ঠিক আছে। নেক্সট তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে গল্ফ খেলার ক্ষেত্রে কী কী কাপ আর কী ট্রফি দেওয়া হয়। দেখো গল্ফ খেলার ক্ষেত্রে দেওয়া হয়, মনে রাখবে রাইডার কাপ, বাগার কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, খুবই ইম্পর্টেন্ট তিনোটাই, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ক্রিকেট খেলার ক্ষেত্রে দেওয়া হয়, দেখো দেবধার ট্রফি বা দেবধার কাপ, দিলীপ ট্রফি, ঠিক আছে, সিকে নাইডু ট্রফি, এসএইচ কাপ, এটা হবে এসএইচ কাপ, আর হচ্ছে রঞ্জি ট্রফি, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপর দেখো 3 নম্বরে যেটা রয়েছে লং টেনিসের ক্ষেত্রে। তো লং টেনিসের ক্ষেত্রে দেখো ডেভিস কাপ, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, খুবই ইম্পর্টেন্ট। দেখো ফ্রেন্ডস, এই যে ইউএস ওপেনটা, ঠিক আছে, ইউএস ওপেনের যে কারেন্ট অ্যাফেয়ার্স দুটো প্রশ্ন আসতে পারে এখান থেকে। যেমন দেখো ইউএস ওপেন মেল সিঙ্গেল, ঠিক আছে, মেল সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ কে হলো আর ফিমেল সিঙ্গেল চ্যাম্পিয়নশিপ কে হলো, ঠিক আছে, দুটো কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। এই কিছুদিন আগে কালকেই জাস্ট এটা হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে নিয়ে যাবে, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, হকি। তো হকি খেলার ক্ষেত্রে মনে রাখবে ধ্যানচাঁদ কাপ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হকি খেলার বেটা কাকে বলা হয়, বেটা। তো মনে রাখবে ধ্যানচাঁদকে বলা হয় হকি খেলার বেটা, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, বেটন কাপ, তারপর রয়েছে রাঙ্গাস্বামী কাপ,
আগাহা কাপ আর রয়েছে ইন্দিরা গান্ধী কাপ, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ফ্রেন্ডস, ইন্দিরা গান্ধী কাপ খুবই ইম্পর্ট্যান্ট আর ধ্যানচাঁদ কাপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, ফুটবল খেলার ক্ষেত্রে কোন কোন কাপগুলো দেওয়া হয়। তো মনে রাখবে ফুটবল খেলার ক্ষেত্রে দেওয়া হয় রোভার্স কাপ, খুবই ইম্পর্ট্যান্ট, সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, সুব্রত কাপ আর নেহরু গোল্ড কাপ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নেহরু গোল্ড কাপ মনে রাখবে ফুটবল খেলার ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো টেবিল টেনিস। তো টেবিল টেনিস যেটা, সেটা মনে রাখবে মানে এই যে খেলাতে, এই খেলা দেওয়া হয় এশিয়ান কাপ, এশিয়ান কাপ দেওয়া হয়, ঠিক আছে। ভারোত্তোলন, এই খেলা দেওয়া হয় বর্ধমান কাপ বা বর্ধমান ট্রফি, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, পোলোতে এই ক্ষেত্রে দেওয়া হয় এজরা কাপ। আর দেখো এক্ষেত্রে মানে এই যে সমস্ত খেলাধুলোগুলো বলছি আমি, আরও অনেক কিন্তু কাপ দেওয়া হয়, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো শুধুমাত্র এখানে নিয়েছি। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, স্পোর্ট প্লেয়ার নেম, মানে কোন খেলাতে কতজন করে খেলোয়াড় থাকে বা কোন খেলাতে, ঠিক আছে, মানে কোন কোন খেলা মানে খেলোয়াড়গুলো থাকে প্রতিটি কিন্তু আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস, কোন খেলাতে প্রথম আমরা দেখবো যে কতজন করে খেলোয়াড় থাকে। তো দেখো প্রথমে 1 নম্বরে যেটা পোলো যে খেলাতে সেটা থাকে 4 জন খেলোয়াড় একটা টিমে, ঠিক আছে। এরপর দেখো বাস্কেটবল, এখানে থাকে একটা টিমে থাকে 5 জন, ঠিক। ভলিবলের ক্ষেত্রে থাকে 6 জন, নেটবলের ক্ষেত্রে থাকে নেটবল আর কাবাডি, এখানে থাকে 7 জন, ঠিক আছে। তারপর দেখো ফ্রেন্ডস, জিমন্যাস্টিকে থাকে 8 জন, ঠিক। আর খো খেলা বা বেসবল খেলাতে এখানে থাকে দুটো খেলাতে থাকে 9 জন করে, ঠিক আছে, একটা টিমে। এরপর দেখো ফ্রেন্ডস, 7 নম্বর যেটা তোমার সবার জন্য, এটা হকি, ফুটবল আর ক্রিকেটে প্রতিটাতে মানে একটা টিমে করে থাকে 11 জন করে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, কোন খেলাতে কোন খেলোয়াড়টা যুক্ত, খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে একটা প্রশ্ন তোমরা পাবে। দেখো ফ্রেন্ডস, প্রতি টপিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক, একটা করে প্রশ্ন অবশ্যই তোমরা এই টপিক থেকে দেখতে পাবেই, ঠিক আছে। তো দেখো কোন খেলাতে কোন খেলোয়াড় সম্পর্কিত মানে যুক্ত আর কি। তো মনে রাখবে জিমন্যাস্টিক খেলার ক্ষেত্রে 3জন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে দীপা কর্মকার, 2 নম্বর হচ্ছে অরুণা রেড্ডি, 3 নম্বর হচ্ছে আশিস কুমার। আর দেখো ফ্রেন্ডস, এগুলো মনে রাখার ট্রিক যেটা মানে কীভাবে মনে রাখবে, ঠিক। তো দেখো সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। তো সেটা হচ্ছে দেখো এই যে লাইন, এটা তোমরা মানে চোখ বন্ধ করে 5 থেকে 7 বার চোখ বন্ধ করে বলবে। দেখো তোমাদের কিন্তু এটা মনে থেকে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথম যেটা হচ্ছে ট্রিকটা, সেটা হচ্ছে দীপা রেডি है आशीष के संग जिम जाने को। दीपा रेडी है आशीष के संग जिम जाने को। दीपा रेडी है आशीष के संग जिम जाने को। তো দেখো ফ্রেন্ডস, এই যে দীপা রেডি হ্যাঁ, দীপা মানে কি, দীপা দেখো এখানে বললাম দীপা কর্মকার, ঠিক আছে। দীপা মানে দীপা কর্মকার। আর রেডি মানে কি, রেডি মানে মনে রাখবে অরুণা রেড্ডি, ঠিক আছে। আশিসকে সঙ্গ মানে এখানে কি হবে, দেখো আশিসকে সঙ্গ মানে আশিস কুমার, ঠিক আছে। আশিসকে সঙ্গ জিম জানে কো, জিম মানে কি এখানে জিমন্যাস্টিক হবে, ঠিক আছে। জিমন্যাস্টিক খেলার ক্ষেত্রে দীপা কর্মকার, অরুণা রেড্ডি আর আশিস কুমার, ঠিক আছে, এগুলো যুক্ত, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, এরপর কুস্তি খেলার ক্ষেত্রে। তো দেখো এটা কিন্তু কীভাবে মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট। আর দেখো এই ট্রিকটা কিন্তু মানে খুব সহজ ট্রিক। তো দেখো ফ্রেন্ডস, কুস্তি খেলার ক্ষেত্রে দেখো এক হচ্ছে বরং বনিয়া, তারপর হচ্ছে সুশীল কুমার, সাক্ষী মালিক, গীতা ফগাট, তারপর হচ্ছে বিনেশ ফগাট, ঠিক আছে। মোট 5 জন এই কুস্তি খেলার ক্ষেত্রে যুক্ত, খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো দেখো ফ্রেন্ডস, কীভাবে মনে রাখবে তার ট্রিকটা হচ্ছে গীতা সাক্ষী আছে, গীতা নামে কোনো একটা মেয়ে, ঠিক আছে। গীতা সাক্ষী আছে বজরংবলী কুস্তিতে সুশীল আর বিনেশকে পরাজিত করেছে। গীতা সাক্ষী আছে বজরংবলী কুস্তিতে সুশীল আর বিনেশকে পরাজিত করেছে। তো দেখো ফ্রেন্ডস, কিসে পরাজিত করেছে, কুস্তিতে পরাজিত করেছে। কে করেছে, বজরংবলী, ঠিক আছে। কাকে করেছে, সুশীল আর বিনেশকে। এর জন্য সাক্ষী আছে গীতা সাক্ষী আছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এটা কীভাবে মনে রাখবে। তো দেখো তোমরা এই লাইনটি কিন্তু 5 থেকে 7 বার অবশ্যই চোখ বন্ধ করে কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, গীতা সাক্ষী আছে, গীতা মানে কি এখানে গীতা ফগাট, সাক্ষী আছে মানে সাক্ষী মালিক, ঠিক আছে। বজরংবলী মানে বরং বুনিয়া, ঠিক আছে। বজরংবলী সুশীল আর বিনেশকে পরাজিত করেছে। সুশীল মানে এখানে সুশীল কুমার আর বিনেশ মানে হচ্ছে বিনেশ ফগাট, ঠিক আছে। কিসে পরাজিত করেছে, কুস্তিতে, ঠিক আছে। এই লাইনটা কিন্তু তোমরা 5 থেকে 7 বার অবশ্যই মন দিয়ে বলবি চোখ বন্ধ করে, দেখবে তোমাদের এই লাইনটা মুখস্থ হয়ে যাবে। আর যদি তোমাদের এই লাইনটা মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু এই নামগুলো কিন্তু তোমরা অপশানে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, ধাওয়া খেলার ক্ষেত্রে মানে রানিং, ঠিক আছে। তো রানিং খেলার ক্ষেত্রে এই যে ট্রিকটা খুবই মানে সহজ ট্রিক, তোমাদের জাস্ট একবার দেখার পরেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানে মিলখা সিং আছে দৌড়ে, এর সঙ্গে সম্পর্কিত হিমা দাস রয়েছে, পিটি উষা, ঠিক।
তো দেখো ফ্রেন্ডস, যা ট্রিকটা হচ্ছে সেটা হচ্ছে মিলখা সিং দৌড়ে হিমা আর উষাকে হারায়। মিলখা সিং দৌড়ে হিমা আর উষাকে হারায়, ঠিক আছে। তো মিলখা সিং দৌড়ে তোমরা সবাই জানো যে মিলখা সিং, ঠিক আছে, সবাই জানো যে মিলখা সিং দৌড়ের সঙ্গে সম্পর্কিত। তো মিলখা সিং দৌড়ে হিমা আর উষাকে হারায়, বাস এটা কিন্তু 5 থেকে 7 বার বলবে, ঠিক আছে। তো দেখো মিলখা সিং দৌড়ে হিমা আর উষাকে হারায়। হিমা মানে এখানে হিমা দাস, উষা মানে হচ্ছে পিটি উষা, ঠিক আছে। নেক্সট, আশা করছি এটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না। এরপর দেখো ফ্রেন্ডস, ভার উত্তোলন খুবই ইম্পর্টেন্ট, ওয়েট লিফটিং, ভার উত্তোলন। তো দেখো এই ভার উত্তোলনের ক্ষেত্রে যে ট্রিকটা আমরা বানিয়েছি সেটা হচ্ছে, দেখো তার আগে আমরা দেখে নেবো যে ভারোত্তোলন খেলার মানে এই যে খেলাটার সাথে কোন কোন খেলোয়াড় মানে যুক্ত রয়েছে। সেটা হচ্ছে মীরাবাই চানু, তোমরা সবাই জানো, সঞ্জিতা চানু, পুনম যাদব, আর রয়েছে কর্ণম মালেশ্বরী, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এই যে ট্রিকটা সেটা হচ্ছে পুনম এর চাঁদে ওয়েট লিফটিং করা খুব ভালো। পুনম এর চাঁদে ওয়েট লিফটিং করা খুবই ভালো, ঠিক আছে। এটা কিন্তু তোমরা 5 থেকে 7 বার অবশ্যই বলে দেখবে, তোমাদের কিন্তু এই সমস্ত নামগুলো আমি বলছি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, প্রায় মুখস্থ হয়ে যাবে। তো মনে রাখবে যে ট্রিকটা সেটা হচ্ছে পুনম এর চাঁদে ওয়েট লিফটিং করা খুব ভালো। তো পুনম মানে এখানে মনে রাখবে একটা হচ্ছে পুনম যাদব, ঠিক আছে। পুনম এর চাঁদে মানে মনে রাখবে মীরাবাই চানু আর সঞ্জিতা চানু, ওয়েট লিফটিং মানে ওয়েট লিফটিং, ঠিক আছে, ভারোত্তোলন করা খুব ভালো, করা মানে এখানে মনে রাখবে কর্ণব মলেশ্বরী, ঠিক আছে, কর্ণব মলেশ্বরী, ঠিক। নেক্সট, তো ফ্রেন্ডস আশা করবো এই যে সমস্ত ভার উত্তোলন বা যে সমস্ত তোমাদেরকে খেলোয়াড় বললাম, তো মানে খেলাগুলো বললাম, প্রত্যেকটা খেলাতে যে সমস্ত খেলোয়াড়গুলো সম্পর্কিত রয়েছে, আশা করছি তোমরা প্রত্যেক কিন্তু ভালো করে বুঝে গেছো। আর এই ট্রিকগুলো তোমরা পারলে খাতাতে অবশ্যই নোট করে নেবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করে দেবে, ঠিক আছে। নতুন যদি কেউ চ্যানেল হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক। এরপরে দেখানো ফ্রেন্ডস আমরা টেবিল টেনিসের ক্ষেত্রে মানে কোন শব্দগুলো যুক্ত রয়েছে, ঠিক আছে, মানে কোন কোন খেলোয়াড়গুলো যুক্ত রয়েছে টেবিল টেনিসের ক্ষেত্রে। তো দেখো টেবিল টেনিস ক্ষেত্রে রয়েছে, এক হচ্ছে মনিকা বাত্রা, তারপর হচ্ছে সোমা দাস, তারপর হচ্ছে পল্লমী ঘটক। তো দেখো এটা কীভাবে মনে রাখবে। তো দেখো ফ্রেন্ডস, এটা মনে রাখার খুবই সহজ ট্রিক, যেটা হচ্ছে ঘটক টেবিলের উপর মণি রেখে সাপ খেলাচ্ছে। ঘটক টেবিলের উপর মণি রেখে সাপ খেলাচ্ছে, ঠিক আছে। ঘটক মানে কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, টেবিলের উপর কী রেখে, মণি রেখে। দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো সাপের মণি থাকে, আর সেই মণিটা রেখে সাপ খেলাচ্ছে। কে খেলাচ্ছে? ঘটক খেলাচ্ছে, ঠিক আছে। তো মনে রাখবে ঘটক টেবিলের উপর মণি রেখে সাপ খেলাচ্ছে। ঘটক মানে মনে রাখবে এখানে পল্লমী ঘটক, ঠিক আছে। টেবিল মানে এখানে টেবিল টেনিস, টেবিলের উপর কী রেখে, মণি রেখে। মণি মানে কি? মনিকা বাত্রা, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে, মনিকা বাত্রা। তারপর কি খেলাচ্ছে? সাপ খেলাচ্ছে। সাপ মনে রাখবে কেন? সোমা দাস, ঠিক আছে, সাপ মানে সোমা দাস, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে বক্সিং খুবই ইম্পর্টেন্ট। আর দেখো এটা মনে রাখার খুবই সহজ যে ট্রিকটা, সেটাও কিন্তু খুবই তোমাদের মজা লাগবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, বক্সিং খেলার ক্ষেত্রে যে সমস্ত খেলোয়াড়গুলো যুক্ত রয়েছে, এক হচ্ছে মেরি কম, 2 নম্বর রয়েছে বিজেন্দ্র সিং, 3 নম্বর রয়েছে অমিত বঙ্গাল। তো দেখো ফ্রেন্ডস কীভাবে মনে রাখবে, তো তার ট্রিক যেটা সেটা হচ্ছে, দেখো মেরি কে মুক্কে সে অমিত বিজয়ী বনা, মেরি কে মুকেশ, তোমরা সবাই জানো যে মেরি কম কি মানে বক্সিংয়ের সঙ্গে যুক্ত, তোমরা সবাই জানো, প্রায় সবাই জানো, ঠিক আছে। তো এই যে ট্রিকটা সেটা 5-7 বার অবশ্যই কিন্তু মন দিয়ে বলে নেবে, যে ঠিক আছে। তো বলবে যে মেরি কে মুক্কে সে অমিত বিজয়ী বনা, মেরি মুক্কা মেরেছ যার জন্য অমিত বিজয়ী বললো, ঠিক আছে। তো মেরি के मुक्के से अमित विजयी बना। मेरी के मुक्के से মানে মেরি को मुक्के মানে কি, মুক্কা মানে বক্সিং, ঠিক আছে, বক্সিং পাঞ্চ, ঠিক আছে, মুক্কা মানে পাঞ্চ, বক্সিং। তো দেখো অমিত বিজয়ী বানা, অমিত মানে এখানে অমিত বাঙ্গাল, বিজয় মানে কি বিজেন্দ্র সিং, ঠিক আছে। আশা করছি প্রতিটি কিন্তু মুখস্থ হয়ে যাবে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস ব্যাডমিন্টন খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ফ্রেন্ডস, এই যে আমি যে সমস্তগুলো বলছি যে কোন খেলাতে কোন খেলোয়াড়গুলো যুক্ত রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট, একটা প্রশ্ন তোমরা পাবে। এই যে টপিকগুলো বললাম প্রতি টপিক থেকে কিন্তু একটা করে প্রশ্ন প্রায় আসার খুবই চান্স রয়েছে খেলাধুলা থেকে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর যেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে কিদাম্বি শ্রীকান্ত, 2 নম্বর হচ্ছে বিবি সিন্ধু, 3 নম্বর হচ্ছে সাইনা নেহওয়াল, 4 নম্বর হচ্ছে পুল্লেলা গোপী সিন্ধু। তো দেখো এটা কীভাবে মনে রাখবে। তো দেখো ফ্রেন্ডস, এটা মনে রাখার যে ট্রিকটা সেটা বলছি। তো দেখো সেটা হচ্ছে সাইনা বিবি, তোমরা সবাই জানো যে সাইনা নেহওয়াল মানে কিসের সাথে যুক্ত, ব্যাডমিন্টনের সাথে যুক্ত, তোমরা সবাই জানো সাইনা নেহওয়াল, ঠিক আছে। তো সেই সাইনা বিবি একটি দোকানে ব্যাডমিন্টন দেখে মানে কিনতে গেছিলো, আর মানে ঘুরছিল আর কি, ঠিক আছে। সাইনা বিবি ঘুরছিল, তো এখানে ব্যাডমিন্টন একটা দোকান দেখে সে জিজ্ঞাসা করলো কী দাম, ব্যাডমিন্টনটার কী দাম আছে, ঠিক আছে। তো সেই মানে কোনো একটা দোকানদারকে জিজ্ঞাসা করলো যে সাইনা বিবি যে ব্যাডমিন্টন দেখে বললো যে কী দাম, শুধু বললো যে কী দাম,
যখন সে দামটা বলো তখন সে তারপর সে দামটা শুনে পালায়। কে পালায়? সাইনা বিবি পালায়। ঠিক আছে, সাইনা বিবি একটি দোকানে ব্যাডমিন্টন দেখে তারপর জিজ্ঞেস করে কী দাম, দাম শুনে সে পালায়। ঠিক, তো দেখো সাইনা বিবি মানে মনে রাখবে কেন, সাইনা নেহওয়াল, বিবি মানে বিবি সিন্ধু। ঠিক আছে, ব্যাডমিন্টন মানে ব্যাডমিন্টন দেখে জিজ্ঞেস করে কী দাম, কী দাম মানে এখানে মনে রাখবে কিদাম্বি শ্রীকান্ত, কিদাম্বি শ্রীকান্ত। তারপর সে শুনে নিয়ে পর পালায়, পালায় মানে পুল্লেলা গোপী সিন্ধু। ঠিক আছে, পুল্লেলা গোপী সিন্ধু খুবই ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন তোমাদের আসার চান্স রয়েছে। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস দাবা। তো দেখো দাবা খেলাতে কোন কোন মানে খেলোয়াড় যুক্ত রয়েছে, তো মনে রাখবে বিশ্বনাথ আনন্দ আর রয়েছে ভাস্করন অধিবন, ভাস্করন অধিবন। ঠিক আছে, তো দেখো এটা কীভাবে মনে রাখবে তার ট্রিক যেটা, সেটা হচ্ছে দেখো দাবাতে এতই আনন্দ যে বনেও দাবা খেলতে বসে যায়। দাবা খেলাতে এতই আনন্দ লাগে সবার, ঠিক আছে, যে সবাই বনেও দাবা খেলতে বসে যায়, বনেও। ঠিক আছে, বনেও। তো দেখো দাবা মানে দাবা, ঠিক আছে, এতই আনন্দ, আনন্দ মানে বিশ্বনাথ আনন্দ। ঠিক আছে, সে মানে দাবা খেলায় এতই আনন্দ যে বনেও কি, বনেও দাবা খেলতে বসে যায়, বনেও মানে বসে যায়, বনেও বসে যায়, বা এখানে ভাস্করন অধিবন। ঠিক আছে, দুটো কিন্তু একটাই, বনেও বসে যায় মানে ভাস্করন অধিবন। ঠিক আছে, ভাস্করন অধিবন। এরপর দেখো ফ্রেন্ডস স্পোর্ট ভেন্যু লিস্ট, স্পোর্ট ভেন্যু লিস্ট মানে কোন খেলাটা কোথায় হবে বা কোথায় হয়েছিল। ঠিক আছে, যেমন সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক, এগুলো 2021-এ কোথায় হবে, 2022-এ কোথায় হবে, 2025-26-এ কোথায় হবে, সেগুলো আমরা বিস্তারিত একের পর এক দেখবো। ঠিক, তো দেখো ফ্রেন্ডস প্রথম হচ্ছে সামার অলিম্পিক গেম, খুবই ইম্পর্ট্যান্ট সামার অলিম্পিক গেমটা। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস সামার অলিম্পিক গেমটার মধ্যে মোট 5টা রং ব্যবহার করে, তোমরা সবাই জানো, লাল, সবুজ, হলুদ, কালো। ঠিক আছে, তো মোট 5টা রং ব্যবহার করা হয়। যেখানে দেখো ফ্রেন্ডস লাল রংটা সেটা মনে রাখবে কোন দেশ, এটা মনে রাখবে আমেরিকা। হলুদ যে রংটা সেটা হচ্ছে আমাদের এশিয়া। ঠিক, কালো যে রংটা সেটা মনে রাখবে আফ্রিকা। সবুজ যে রংটা সেটা সেটা তোমরা আমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সবুজ আর এই দুটো রং, এই দুটো রং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে এরও কিন্তু আমরা ট্রিক মানে বানিয়েছি। যদি তোমাদের ট্রিকটা পছন্দ লাগে অবশ্যই কিন্তু ভিডিওগুলো লাইক করবে। ঠিক আছে, ভিডিওটা লাইক করবে। তো দেখো ফ্রেন্ডস 2016 সালে যে সামার অলিম্পিক গেম 2016 সালে হবে ব্রাজিলে হয়েছিল আর কি, 2020-তে হয়েছিল জাপানে, 2024-এ হবে ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, আর দেখো 2028 কোথায় হবে ইউএসএ। তোমরা সবাই জানো যে 2021-এ যে অলিম্পিকটা জাপানে হয়েছিল টোকিওতে। ঠিক আছে, টোকিও অলিম্পিক, তো সেই অলিম্পিকটা 2020-তে হয়নি করোনা ভাইরাসের কারণে, যেটা 2021-এ হয়েছে। ঠিক আছে, 2020-তে হয়নি। এরপর যেটা 2024-এ হবে সেটা হবে ফ্রান্সে। ঠিক আছে, এই যে সামার অলিম্পিক গেম এটা মনে রাখবে কী করে, তো তার ট্রিক যেটা সেটা হচ্ছে সামের বারা জব ফানি উষা। তো এই যে মানে কথাটা সামের বারা জব ফানি উষা। ঠিক আছে, তো এই কথা তোমরা 5 থেকে 7 বার বলবে, তারপর আমি তোমাদেরকে বলছি যে কীভাবে মনে তোমরা রাখবে। ঠিক আছে, তো দেখো সামের বারা জব ফানি উষা। ঠিক, তো দেখো ফ্রেন্ডস এটা বলার পর তোমরা সবাই জানো যে আমাদের সামার অলিম্পিক আর উইন্টার অলিম্পিক এই দুটো গেম কি হয় 4 বছর পর হয়, 4 বছর গ্যাপ দিয়ে পর হয়। ঠিক, তো দেখো প্রথম 2016 সালে হয়েছিল ব্রাজিলে। তো দেখো সামের মানে কি, এখানে মনে রাখবে সামের মানে সামার অলিম্পিক গেম। ঠিক আছে, সামের বারা মানে এখানে ব্রাজিল। ঠিক আছে, বারা, তারপর জব মানে কি জাপান, 2020। ঠিক আছে, জাপান 2016-তে হয়েছিল ব্রাজিল, 4 বছর পর হবে 2020-তে কোথায় হয়েছিল, জাপানে হয়েছিল, যেটা কিন্তু 2020-তে হয়নি, 2021-এ হয়েছে। কোথায় হয়েছে, টোকিওতে হয়েছে, জাপানের টোকিওতে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস সেটা হচ্ছে ফানি ফর মানে কি 2024 কোথায় হবে, ফ্রান্সের প্যারিসে হবে। ঠিক আছে, 2024। নেক্সট দেখো ফ্রেন্ডস উষা মানে কি ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, উষা। তো সামের বারা জব ফানি উষা, এই যে মানে লাইনটা যে তোমরা 5 থেকে 7 বার পড়ে পর এটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, যার ফলে তোমার এই সমস্ত কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যেটা হচ্ছে উইন্টার অলিম্পিক গেম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো ফ্রেন্ডস উইন্টার অলিম্পিক গেম, তো দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস কীভাবে মনে রাখবে, দেখো উইন্টার অলিম্পিক যেটা সেটা 2014-তে হয়েছিল, তারপর 4 বছর পর 2018-তে হবে, কোথায় হবে, দক্ষিণ কোরিয়াতে, 2022-এ হবে চায়নাতে মানে চীনে, 2026-এ হবে ইতালিতে। তো দেখো এই যে মানে কোথায় মানে কখন হবে সেটা কীভাবে মনে রাখবে, তার যে ট্রিকটা সেটা হচ্ছে
ইনরস কোরিয়া চায়না ইতালি, 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 এটা কিন্তু মাথায় রাখবে, ইনরস কোরিয়া চায়না ইতালি। তো দেখো ফ্রেন্ডস, এই যে ইন মানে কি, ইন মানে এখানে মনে রাখবে উইন্টার অলিম্পিক, উইন্টার অলিম্পিক। রস মানে 2014-তে হয়েছিল রাশিয়াতে, ঠিক আছে। রস কোরিয়া, কোরিয়া মানে কি দক্ষিণ কোরিয়া, কোথায় হয়েছিল মানে কবে হয়েছিল 2018-তে, ঠিক। রস কোরিয়া চায়না, চায়না মানে কি এখানে চীন, 2022-এ চীনে হবে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস ইতালি 2026-এ হবে, ঠিক আছে, ইতালিতে হবে 2026-এ উইন্টার অলিম্পিক। তো রস কোরিয়া চায়না ইতালি, এই লাইনটা 5 থেকে 7 বার মানে পড়বে, মানে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, এই যে সমস্ত ভেন্যুগুলো রয়েছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস কমনওয়েলথ গেম, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কমনওয়েলথ গেম 2022 সালে সেটা কোথায় হবে। তো দেখো 2010 সালে হয়েছিল ভারতে, 2014 সালে হয়েছিল কোথায় স্কটল্যান্ড, 2018-তে হয়েছিল অস্ট্রেলিয়া, 2022-এ কোথায় হবে ইংল্যান্ডে হবে। তো দেখো এটা কীভাবে মনে রাখবে কমনওয়েলথ গেম। তো দেখো ফ্রেন্ডস, যে ট্রিকটা সেটা হচ্ছে পেটে কম ভর ইউকে, পেটে কম ভর ইউকে, না হলে আগস্ট মাসে ইংরেজি বলা হবে না, পেটে কম ভর ইউকে, না হলে আগস্ট মাসে ইংরেজি বলা হবে না। তোমাদের অনেকের কিন্তু এই সমস্ত ট্রিকগুলো অল্প অড লাগতে পারে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, অড লাগার কোনো বিষয় তোমরা 5 থেকে 7 বার মানে মুখস্থ করে নেবে, এটা কিন্তু মুখস্থ করে নাও, ঠিক আছে, এটা মুখস্থ করে নাও, দেখবে তোমাদের এই যে সমস্ত ভেন্যুগুলো রয়েছে প্রতির কিন্তু মনে রয়ে যাবে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, পেটে কম ভর ইউকে, না হলে আগস্ট মাসে ইংরেজি বলা হবে না। আর দেখো কিন্তু এই ভেন্যুগুলো প্রতির ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে একটা প্রশ্ন দিবে যে এরপরে যে সমস্ত গেমগুলো রয়েছে, মানে আপকামিং যে সমস্ত স্পোর্ট ইভেন্টগুলো রয়েছে, গেমগুলো রয়েছে, সেগুলো কোথায় হবে, যেগুলো হয়ে গেছে সেগুলো মানে কবে হয়েছিল, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসে। তো দেখো ফ্রেন্ডস, পেটে কম ভর, কম মানে কি, কম মানে কমনওয়েলথ গেম, কম ভর মানে কি, এখানে ভর মানে মনে রাখবে ভারত, ভর মানে ভারত, 2010-এ হয়েছিল ভারতে। ইউকে মানে স্কটল্যান্ড, 2014-তে হয়েছিল ইউকেতে, ঠিক আছে। পেটে কম ভর ইউকে, না হলে আগস্ট মাসে ইংরেজি বলা হবে না, আগস্ট মানে অস্ট্রেলিয়া, 2018-তে হবে, 18-তে হয়েছিল অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। আগস্ট মাসে ইংরেজি বলা হবে না, ইংরেজি মানে এখানে ইংল্যান্ড, 2022-এ হবে ইংল্যান্ডে, ঠিক আছে। কমনওয়েলথ গেম 2022-এ কোথায় হবে ইংল্যান্ডে হবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসার খুবই চান্স রয়েছে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস এশিয়ান গেম সেটা কোথায় হবে বা 2022-এ কোথায় হবে, 2026-এ কোথায় হবে। তো দেখো ফ্রেন্ডস, এশিয়ান গেম 2014-তে হয়েছিল দক্ষিণ কোরিয়া, 2018-তে জাকার্তা ইন্দোনেশিয়াতে, ঠিক আছে। 2022-এ কোথায় হবে চায়নাতে হবে, চীনে হবে। 2026-এ কোথায় হবে জাপানে হওয়ার আছে এশিয়ান গেম, ঠিক। তো দেখো এটা কীভাবে মনে রাখবে। তো দেখো ফ্রেন্ডস, এই ট্রিক সেটা হচ্ছে দেখো এই ট্রিক সেটা আমি তোমাদেরকে ভালো করে বলছি। তো দেখো ইন্দু নামে কোনো এক মেয়ে আছে, সে ম্যাথ বা অঙ্ক করছে, ঠিক আছে, সে ম্যাথ বা অঙ্ক করছে। তো তাকে বলা হচ্ছে যে এসে নিয়ে কর ইন্দু চাইনা পেন, মানে পেন চাইনা, ঠিক আছে, পেন চাইনা বিনা পেনেই হবে। এই সমস্ত ম্যাথগুলো যে আমাদের WP কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথগুলো বিনা পেনেই হবে, চাইনা পেন, এসে নিয়ে কর ইন্দু চাইনা পেন বিনা পেনেই হবে, ঠিক আছে। তো দেখো এসে নিয়ে কর ইন্দু, এসে মানে এখানে এশিয়ান গেম, এসে নিয়ে কর মানে এখানে দক্ষিণ কোরিয়া, 2014-তে দক্ষিণ কোরিয়াতে হয়েছিল। কর ইন্দু মানে ইন্দোনেশিয়া, 2018-তে ইন্দোনেশিয়াতে হয়েছিল, ঠিক আছে। চাইনা পেন মানে পেন চাইনা, কলম চাইনা। তো দেখো 2022-এ কোথায় হয়েছিল চাইনাতে হয়েছিল, 2026-এ 2022-এ চাইনাতে হবে, আর 2026 সেটা জাপানে হওয়ার আছে এশিয়ান গেমটা। তো এসে নিয়ে কর ইন্দু চাইনা পেন চাইনা, ঠিক আছে, বিনা পেনেই হবে। এই সমস্ত WP কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রিলিমিনারি প্রশ্ন যে সমস্ত অঙ্কগুলো। এরপর দেখো ফ্রেন্ডস ফিফা ওয়ার্ল্ড কাপ। তো দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ এগুলো যে আপকামিং যেগুলো হবে সেগুলো কিন্তু মনে রাখলেই হবে। তো দেখো 2022-এ কাতারে হবে আর কি, 2018-তে রাশিয়াতে হয়েছিল, আর 2014-তে ব্রাজিলে হয়েছিল, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে আমি ট্রিকের সাহায্যে বলে দিলাম, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, এখান থেকে একটা প্রশ্ন আছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা 2022-এ কবে হবে, মানে কোথায় হবে আর কি, সেটা মনে রাখবে কাতারে হবে। আর 2026-এ সেটা হবে কানাডা মেক্সিকোতে হবে ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস ওমেন ফিফা ওয়ার্ল্ড কাপ, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে। তো 2015-তে কানাডাতে হবে, 2019 সেটা ফ্রান্সে হবে, ঠিক। আর 2021 মানে 2000 এটা কত হবে 4 নাকি 2023। তো 2023-এ যে ডাটাটা সেটা তোমরা অবশ্যই একটু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু আসবে,
ঠিক আছে, আসার চান্স রয়েছে। তো দেখো ফ্রেন্ডস 2015 যেটা সেটা অস্ট্রেলিয়াতে হয়েছিল, 2019 ইংল্যান্ডে হয়েছিল, আর 2023 কিন্তু আমাদের ভারতে হওয়ার আছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তোমরা সবাই জানো যে 2023 ভারতে হওয়ার আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, আইসিসি ক্রিকেট ওমেন্স ওয়ার্ল্ড কাপ খুবই ইম্পর্ট্যান্ট। 2017 যেটা সেটা ইংল্যান্ডে হয়েছিল, 2021 নিউজিল্যান্ডে হওয়ার আছে আইসিসি ক্রিকেট ওমেন ওয়ার্ল্ড কাপ। ঠিক, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, তো দেখো আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ যেটা সেটা 2016 ভারতে হয়েছিল, 2020 কোথায় হবে? অস্ট্রেলিয়াতে হবে। আর দেখো 2021 কোথায় হবে? আমাদের ভারতে হবে। 2021 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2020 না, 2021 আমাদের ভারতে হওয়ার আছে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস খেলো ইন্ডিয়া ইউথ গেম খুবই ইম্পর্ট্যান্ট, একটা প্রশ্ন আসার চান্স রয়েছে। তো দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমের দেখো 2018 যেটা সেটা কোথায় হবে? নিউ দিল্লি। 2019 পুনে। 2020 যেটা সেটা কোথায় হবে? গুয়াহাটিতে। ঠিক, আর 2021 যে ডাটার অবশ্যই তোমরা একটু দেখে নিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যেটা সেটা হচ্ছে বাউন্ডারি লাইন, ইম্পর্টেন্ট বাউন্ডারি লাইন মানে গুরুত্বপূর্ণ সীমারেখাগুলোর নাম, মানে কোন দুটো দেশকে কোন সীমারেখাটা ভাগ করেছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসার চান্স আছে। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে ভারত আর পাকিস্তান এই দুটো দেশকে ভাগ করেছে যে সমস্ত সীমারেখাগুলো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে রেড ক্লিফ লাইন, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে LOC লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। দেখো ফ্রেন্ডস এখানে দুটো কিন্তু কনফিউজ হওয়ার মতো প্রশ্ন থাকে, একটা হচ্ছে LOC একটা হচ্ছে LAC। তো LOC যেটা LOC লাইন অফ কন্ট্রোল যেটা সেটা মনে রাখবে ভারত আর পাকিস্তানের মধ্যে। তারপর LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা সেটা কোথায়? সেটা মনে রাখবে ভারত আর চীনের মধ্যে রয়েছে এই যে সীমারেখাটা LACটা, আর LOCটা ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে। এরপর দেখো ফ্রেন্ডস রয়েছে 24তম প্যারালাল আর রয়েছে 28তম প্যারালাল, এই দুটো লাইন কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস ভারত আর চীনের মধ্যে কোন কোন লাইনগুলো রয়েছে। তো দেখো ভারত আর চীনের মধ্যে রয়েছে এক যেটা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন, খুবই ইম্পর্ট্যান্ট, ম্যাকমোহন লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপর রয়েছে দেখো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস আফগানিস্তান ও পাকিস্তান ও আফগানিস্তান, এরপর হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান যেটা হচ্ছে ডুরান্ড লাইন, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু তোমরা অনেকেই ভাবে যে ভারত আর আফগানিস্তান, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা হবে পাকিস্তান আর আফগানিস্তান, যে লাইনটা সেটার নাম হচ্ছে ডুরান্ড লাইন। অনেক বইয়ে আর কি ভারত আর আফগানিস্তানের মধ্যে দিয়ে দেয়। তো ফ্রেন্ডস সেটা কিন্তু পুরান ডাটা, ঠিক আছে, নতুন ডাটা অনুযায়ী ভারত আর আফগানিস্তানের যে মাঝিকার লাইন মানে বাউন্ডারি লাইন সেটা হচ্ছে ডুরান্ড লাইন। ঠিক, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস জার্মানি ও ফ্রান্স। তো জার্মানি ও ফ্রান্সের মধ্যে যে সমস্ত বাউন্ডারি লাইনগুলো রয়েছে, এক নম্বর হচ্ছে হিডেনবার্গ লাইন, 2 নম্বর হচ্ছে সিগফ্রাইড লাইন, হিডেনবার্গ লাইন আর সিগফ্রাইড লাইন। ঠিক, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস ইতালি জার্মানি ও ফ্রান্স, ইতালি জার্মানি ও ফ্রান্স, তো এই তিনটা দেশের মধ্যে যে বাউন্ডারি লাইনটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগিনট লাইন। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা এই দুটো দেশের মধ্যে যে সীমারেখাটা রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে কিন্তু আসে। ঠিক আছে, তো সেটা মনে রাখবো 49তম প্যারালাল যেটা সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা। ঠিক আছে, আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সেটা মনে রাখবে 38তম প্যারালাল। ঠিক, তো দেখো এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই দুটো থেকে দেয় এক্সামে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যেটা সেটা রয়েছে ভারত আর মায়ানমারের মধ্যে রয়েছে 37তম প্যারালাল। তারপর দেখো উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে রয়েছে 17তম প্যারালাল। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে রয়েছে ইংলিশ চ্যানেল, আর মালয়েশিয়া সুমাত্রার মধ্যে রয়েছে মালাক্কা প্রণালী, ইউরোপ ও আফ্রিকার মধ্যে রয়েছে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস ভারত আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী, তোমরা সবাই জানো। ঠিক আছে, ভারত আর শ্রীলঙ্কার দেখবে এখানে এই জায়গায় পক প্রণালী আছে। ঠিক আছে, পক প্রণালী। এরপর দেখো ফ্রেন্ডস এশিয়া আফ্রিকার মধ্যে রয়েছে লোহিত সাগর, আর ভারত আর মালদ্বীপের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস এরপর দেখো আমরা নোবেল পুরস্কার মানে পুরস্কার সম্পর্কে আর কি, সেই নোবেল পুরস্কার, তারপর সিনেমা জগৎ যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয় প্রতিটি জিনিস কিন্তু আমরা একেবারে বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস নোবেল পুরস্কার সম্পর্কে যে সমস্ত প্রশ্ন এসে থাকে, তো দেখো প্রথম যেটা নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের নাম অনুসারে প্রতি বছর 10ই ডিসেম্বর দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? স্টকহোমে দেওয়া হয়। 10ই ডিসেম্বর স্টকহোমে দেওয়া হয় কার নাম অনুসারে? আলফ্রেড নোবেলের নাম অনুসারে। আর দেখো প্রতি বছর 8ই অক্টোবর নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, আর দেওয়া হয় কবে? 10ই ডিসেম্বর। কোথায় দেওয়া হয়? স্টকহোমে। ঠিক, নেক্সট তো দেখো ফ্রেন্ডস নোবেল পুরস্কার 6টি ক্ষেত্রে দেওয়া হয়। এক যেটা হচ্ছে ভৌতিক, 2 নম্বর হচ্ছে রাসায়নিক, 3 নম্বর হচ্ছে সাহিত্য, 4 নম্বর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, 5 নম্বর হচ্ছে বিশ্ব শান্তি, আর 6 নম্বর হচ্ছে অস্ত্রশাস্ত্র।
তো দেখো ফ্রেন্ডস, এই যে অস্ত্রশাস্ত্র, সেটা 1969 সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় অস্ত্রশাস্ত্রে। ঠিক আছে, আগে কিন্তু প্রথমে কিন্তু 5টা ক্ষেত্রে দেওয়া হতো, তারপর এই যে 1969 সাল থেকে এই অস্ত্রশাস্ত্র থেকে কি হয়, নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এরপর দেখো ফ্রেন্ডস, কার্ল ভেন্ডার ও হ্যামারশেল্ড এই দুজন ব্যক্তিকে কি মরার পর নোবেল পুরস্কার দেওয়া হয়? কার্ল ভেন্ডার ও হ্যামারশেল্ড এই দুজন ব্যক্তিকে নোবেল পুরস্কার যেটা, সেটা মরার পর দেওয়া হয়। এরপর দেখো ফ্রেন্ডস, নোবেল পুরস্কার মানে প্রাপক ভারতীয় যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে, তো দেখো 1 নম্বরে যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, যে 1913 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস রয়েছে সিভি রমন, খুবই ইম্পর্ট্যান্ট। সিভি রমন ভৌতিকের জন্য নোবেল পুরস্কার পান 1930 সালে। তো দেখো প্রথমে যদি প্রশ্ন করা হয় যে প্রথমে কোন ভারতীয় ব্যক্তি নোবেল পুরস্কার পান, তো মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের ক্ষেত্রে পান 1913 সালে। তারপর দেখো ফ্রেন্ডস, মাদার টেরিজা পান বিশ্ব শান্তির জন্য। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, হরগোবিন্দ খুরানা পান চিকিৎসা বিজ্ঞানের জন্য। আর অমৃত সেন যেটা, তিনি পান অস্ত্রশাস্ত্রে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, 2বার নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তি। তো দেখো 2বার নোবেল পুরস্কার যে সমস্ত প্রাপক ব্যক্তি রয়েছে, 1 নম্বর হচ্ছে মেজাম কুইরি, যিনি ভৌতিক ও রাসায়নিক থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপর দেখো নিলস পালিত, তারপর হচ্ছে জন বার্ডিন, তারপর হচ্ছে ফ্রেডরিক সিঙ্গার। ঠিক আছে, এই 4জন ব্যক্তি 2বার করে নোবেল পুরস্কার পায়। নেক্সট এরপর দেখো ভারতরত্ন পুরস্কার। দেখো ভারতরত্ন পুরস্কার, ভারতের সবথেকে বড় রাষ্ট্রীয় পুরস্কার হলো ভারতরত্ন পুরস্কার, খুবই ইম্পর্ট্যান্ট। ভারতের সবথেকে রাষ্ট্রীয় পুরস্কার হলো ভারতরত্ন পুরস্কার, যেটা 1954 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতি বছর 26শে জানুয়ারি মাসে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার দেয়। ঠিক আছে, 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। আর ভারতের আমাদের রাষ্ট্রের সবথেকে বড় যে পুরস্কারটা, সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার। এই বছরে সর্বাধিক 3 জন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এক বছরে সর্বাধিক 3 জন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। ঠিক, তো দেখো সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার যে পায়, তিনি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণ। সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পায়। প্রথম মহিলা যে ভারতরত্ন পুরস্কার পায়, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, এরপর দেখো প্রথম সঙ্গীতকার যে ভারতরত্ন পুরস্কার পায়, সেটা হচ্ছে MS সুব্বালক্ষ্মী। তারপর দেখো ফ্রেন্ডস, প্রথম খেলোয়াড় যে ভারতরত্ন পুরস্কার পায়, সেটা হচ্ছে সচিন টেন্ডুলকার। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস, জ্ঞানপীঠ পুরস্কার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার থেকে। তো দেখো ভারতের সাহিত্যের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। এই বছরে এই পুরস্কারে 11 লক্ষ টাকা ও বাগদেবীর মূর্তি দেওয়া হয়। এই জ্ঞানপীঠ পুরস্কার কি দেওয়া হয়? 11 লক্ষ টাকা আর বাগদেবীর মূর্তি দেওয়া হয়। সাহিত্যের জন্য দেওয়া সবথেকে বড় পুরস্কার ভারতের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি পুরস্কার? জ্ঞানপীঠ পুরস্কার। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় শঙ্কর করুপা। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পায়, তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। তারপর দেখো প্রথম হিন্দি লেখক যে জ্ঞানপীঠ পুরস্কার পায়, সেটা হচ্ছে সুমিত্রানন্দ পন্থ। তারপর দেখো 2017 সালে যে জ্ঞানপীঠ পুরস্কার পায়, সেটা হচ্ছেন কৃষ্ণ সেবতী। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, মেন বুকার পুরস্কার, খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে যে মেন বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে মেন বুকার পুরস্কার যেটা, এটা সাহিত্যের ক্ষেত্রে নোবেলের পরে এর স্থান রয়েছে এই মেন বুকার পুরস্কারের। এই পুরস্কারটি ইংলিশ উপন্যাস লেখার জন্য দেওয়া হয়। ইংরেজিতে উপন্যাস লেখার জন্য এই মেন পুরস্কারটা দেওয়া হয়। তো দেখো ফ্রেন্ডস, এরপর হচ্ছে সিনেমা জগৎ। তো দেখো সিনেমা জগতে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হয়। যেমন দেখো প্রথম যেটা হচ্ছে অস্কার পুরস্কার, 1929 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়। বিশ্বের সিনেমা জগতে সবথেকে বড় যে পুরস্কারটা, সেটা হচ্ছে অস্কার পুরস্কার। ভারতের প্রথম সিনেমা যেটা অস্কার পুরস্কার পায়, সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া, 1957 সালে। ঠিক আছে, 1957 সালে এই মাদার ইন্ডিয়া মানে যে সিনেমাটা, সেটা অস্কার পায়। তারপর দেখো ফ্রেন্ডস, 36 বার অস্কার পুরস্কার পায়, সেটা হচ্ছে ওয়াল্ট ডিজনি। তিনি 36 বার অস্কার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট এরপর দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারতের সিনেমা জগতে দাদা সাহেব ফালকের নাম অনুসারে এই পুরস্কারটার নাম হয় দাদা সাহেব ফালকে পুরস্কার। ঠিক আছে, তো দেখো এই পুরস্কার সর্বপ্রথম পান, সেটা হচ্ছে দেবিকা রানী। তিনি প্রথম এই দাদা সাহেব ফালকে পুরস্কারটা পায়। ঠিক আছে, দেবিকা রানী। তো দেখো 2016 সালে 35তম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় বিনোদ খান্নাকে। কাকে দেওয়া হয়? বিনোদ খান্নাকে। নেক্সট এরপর হচ্ছে রেমন ম্যাগসেসে পুরস্কার। তো দেখো ফ্রেন্ডস, রেমন ম্যাগসেসে পুরস্কার, এই পুরস্কারটা ফিলিপিন সরকার দেয়। ঠিক আছে, ফিলিপিনের রাষ্ট্রপতি রেমন ম্যাগসেসের নাম অনুসারে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়।
ঠিক আছে। তো দেখো এশিয়ার নোবেল পুরস্কার হলো কি রেমন ম্যাগসেসে পুরস্কার। এশিয়ার যে নোবেল পুরস্কারটা সেটা হচ্ছে রেমন ম্যাগসেসে পুরস্কার। নেক্সট বিজ্ঞানের ক্ষেত্রে যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয়, এক হচ্ছে কালিঙ্গ পুরস্কার, যেটা ভারত সরকার দেয় না। তারপর দেখো ভটনাগর পুরস্কার। ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস পর্যাবরণের ক্ষেত্রে যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয়, এক হচ্ছে গোল্ডেন পান্ডা পুরস্কার, 2 নম্বর হচ্ছে টাইলার পুরস্কার। ঠিক। নেক্সট ফ্রেন্ডস খেলার ক্ষেত্রে দেওয়া হয় মনে রাখবে অর্জুন পুরস্কার আর হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার সেটা খেলার কোচদের ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক। এরপর দেখো সাংবাদিকের ক্ষেত্রে দেওয়া হয়, কী দেওয়া হয়, পুলিৎজার পুরস্কারটা দেওয়া হয় সাংবাদিকদের। ঠিক আছে, 1917 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়। এরপর দেখো ফ্রেন্ডস আমরা বিভিন্ন যে সমস্ত হেডকোয়ার্টারগুলো রয়েছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ সংস্থাগুলো যে সমস্ত হেডকোয়ার্টার রয়েছে প্রতি কিন্তু দেখবো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামের জন্য। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসার কিন্তু খুবই চান্স রয়েছে। তো দেখো প্রথমে যেটা হচ্ছে ইসরো। তো দেখো ইসরোর যে সম্পূর্ণ নামটা সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনস। তো দেখো এটা প্রতিষ্ঠিত হয় 15 আগস্ট 1969 সালে। এটা প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন মনে রাখবে বিক্রম সারাভাই। ঠিক। আর এর হেডকোয়ার্টার যেটা সেটা কোথায় রয়েছে? বেঙ্গালুরু রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠা করে কে? সেটা করেন বিক্রম সারাভাই। হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক। সভাপতি হচ্ছে কে শিবন। ঠিক আছে। নেক্সট এরপর যেটা সেটা হচ্ছে নাসা যে সম্পূর্ণ নামটা সেটা মনে রাখবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনস। তো এটা প্রতিষ্ঠিত হয় 1 অক্টোবর 1958 সালে। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা করেন কে? সেটা মনে রাখবে ডি ইসেন হোয়ার। ঠিক। আর এর হেডকোয়ার্টার যেটা সেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। দেখো ফ্রেন্ডস এখানে সভাপতিগুলো হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমরা অবশ্যই ডাটাটা একটু দেখে নেবে। তো এর সভাপতির নাম হচ্ছে জিম ব্রিডেনস্টিনে। ঠিক আছে। নেক্সট এরপর দেখো বিসিসিআই যে সম্পূর্ণ নামটা সেটা হচ্ছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটা প্রতিষ্ঠিত হয় 1928 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিসিসিআই সম্পূর্ণ নাম হচ্ছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এর প্রতিষ্ঠিত হয় 1928 সালে। হেডকোয়ার্টার যেটা সেটা মুম্বাই অবস্থিত। সভাপতির নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস আইসিসি সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো দেখো এটা প্রতিষ্ঠিত হয় 15 জুন 1909 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাইয়ে অবস্থিত এর হেডকোয়ার্টার। সভাপতির নাম হচ্ছে শশাঙ্কর মনোহর। ঠিক আছে, শশাঙ্কর মনোহর হচ্ছে আইসিসির যে সভাপতিটা, ঠিক আছে, বা চেয়ারম্যান। এরপর দেখো ডিআরডিও। তো দেখো ডিআরডিও যে সম্পূর্ণ নামটা সেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস। এটার প্রতিষ্ঠিত হয় 1958 সালে। এটা প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে হেডকোয়ার্টার অবস্থিত। এর মোটো কি? এর মোটো হচ্ছে স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। সভাপতি হচ্ছে সতীশ রেড্ডি। ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস আরবিআই। দেখো আরবিআই যে সম্পূর্ণ নামটা সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠিত হয় কবে? 1935 সালে এটা প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার যেটা সেটা মুম্বাই অবস্থিত। সভাপতি হচ্ছে শক্তিকান্ত দাস। খুবই ইম্পর্ট্যান্ট। এইগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা কিন্তু এক্সামে কমন পাবেই। অবশ্যই কিন্তু এটা কিন্তু ভালো করে দেখবে। ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস আইসিসিআই। ঠিক আছে, আইসিসিআই। দেখো আইসিসিআই যে সম্পূর্ণ নামটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস আইসিসি প্রতিষ্ঠিত হয় 1954 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত এর হেডকোয়ার্টার। সভাপতি হচ্ছে কি? গিরিশচন্দ্র চতুর্বেদী হচ্ছে এর সভাপতি। আইসিআইসিআই এর সভাপতি হচ্ছে গিরিশচন্দ্র চতুর্বেদী। ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস এসবিআই, যার সম্পূর্ণ নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতিষ্ঠিত কবে হয়? 1935 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আর এর হেডকোয়ার্টার যেটা সেটা মনে রাখবে মুম্বাই অবস্থিত। সভাপতি হচ্ছে রাজনীশ কুমার হচ্ছে এসবিআই এর সভাপতি। ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস আমরা যে ভারতে বিভিন্ন স্থানে পূর্বের যে সমস্ত নামগুলো ছিল আর বর্তমানে সেটা কী নাম রয়েছে। ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস ভারতবর্ষের পূর্বের নাম ছিল কি? জম্বুদ্বীপ। খুব ইম্পর্ট্যান্ট। দিল্লির পূর্বের নাম কী ছিল? ইন্দ্রপ্রস্থ। গুজরাটের সৌরাষ্ট্র। ঠিক আছে। তারপর দেখো ফ্রেন্ডস কর্ণাটকের কী নাম ছিল পূর্বে? মহীশূর। দক্ষিণ বিহারের মগধ। তারপর দেখো পাটনা ছিল পাটলিপুত্র। ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস মুম্বাইয়ের পূর্ব নাম কী ছিল? সেটা ছিল বোম্বে নাম ছিল মুম্বাইয়ের পূর্ব নাম। তারপর দেখো ফ্রেন্ডস চেন্নাই ছিল মাদ্রাজ। পাঞ্জাবে ছিল পৌরব। আর কাশ্মীরে ছিল তক্ষশিলা। তমলুকে ছিল তাম্রলিপ্ত। ঠিক আছে। নেক্সট
নেক্সট ফ্রেন্ডস, এরপর দেখবো যে আমরা বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত যে সমস্ত উপনামগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পাবে, বিশ্বে বা ভারতের, এগুলো থেকে কিন্তু দুটোর ক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের কমন আসবে 100%। তো দেখো, উদয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয়। সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয়, ঠিক আছে। তারপর দেখো ফ্রেন্ডস, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, খুবই ইম্পর্ট্যান্ট। আর লুপ্ত বা নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লুপ্ত বা নিষিদ্ধ শহর, সেটা লাসা তিব্বতকে বলা হয়। এরপর দেখো, সোনালী পশমের দেশ, খুবই ইম্পর্ট্যান্ট, অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালী পশমের দেশ। কাঙ্গারুর দেশ কাকে বলা হয়? ক্যাঙ্গারুর দেশ, অস্ট্রেলিয়াকে বলা হয়। সহস্র হ্রদের দেশ, ফিনল্যান্ডকে বলা হয়। সোনালী আঁশের দেশ, বাংলাদেশকে বলা হয়। দক্ষিণের ব্রিটেন, নিউজিল্যান্ডকে বলা হয়, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো ফ্রেন্ডস, স্বর্ণদ্বার কাকে বলা হয়? সান ফ্রান্সিসকোকে বলা হয় স্বর্ণদ্বার। সপ্ত পাহাড়ের দেশ, ইতালির রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ। নীল নদের দান কাকে বলা হয়? মিশরকে বলা হয় নীল নদের দান। এরপর দেখো ফ্রেন্ডস, চীনের দুঃখ, হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ। আমাদের বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদরকে বলা হয়, ঠিক আছে। বিহারের দুঃখ কোসি নদীকে বলা হয়। তো দেখো, চীনের দুঃখ হুয়াংহো নদী। সকালবেলা শান্তি, কোরিয়া। আগুনের দ্বীপ কাকে বলা হয়? আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো ফ্রেন্ডস, ভূমিকম্পের শহর আমেরিকা। চিনির পাত্র সেটা হচ্ছে কিউবা। বসন্তের দ্বীপ সেটা হচ্ছে জামাইকা। আর উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয়? বার্বাডোজকে বলা হয় উড়ন্ত মাছের দেশ, ঠিক। এরপর দেখো, মুক্ত দ্বীপ কাকে বলা হয়? স্কটল্যান্ড। নেক্সট দেখো ফ্রেন্ডস, সোনার শহর কাকে বলা হয়? জোহানসেনবার্গকে বলা হয় সোনার শহর, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, মসজিদের দেশ, খুবই ইম্পর্ট্যান্ট। মসজিদের দেশ কাকে বলা হয়? তো ঢাকাকে বলা হয় মসজিদের দেশ। এরপর দেখো ফ্রেন্ডস, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটানকে বলা হয়। উত্তরের ভেনিস, স্কটল্যান্ড। সাদা শহর বেলগ্রেড। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? উত্তর আমেরিকাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। পৃথিবীর ফলের ঝুড়ি, খুবই ইম্পর্ট্যান্ট, ভূমধ্যসাগরকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, দারুচিনির দ্বীপ কাকে বলে? শ্রীলঙ্কাকে বলা হয়। রামধনুর দেশ হাওয়াইকে বলা হয়, হাওয়াইকে, ঠিক আছে। আর পাঁচটি হ্রদের দেশ কাকে বলা হয়? মস্কোকে বলা হয় পাঁচটি হ্রদের দেশ। এরপর দেখবো যে আমরা ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত নামগুলো, খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখো ফ্রেন্ডস, ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত নাম, এক নম্বর যেটা হচ্ছে ভারতের রোম কাকে বলা হয়? দিল্লিকে বলা হয় ভারতের রোম। দু নম্বর দেখো, ভারতের মশলার বাগান, কেরালাকে বলা হয় ভারতের মশলার বাগান। এরপর দেখো, ভারতের যমজ শহর, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ফ্রেন্ডস, যমজ শহর যেটা, সেটা মনে হয় ডাব্লিউবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে এসেছিল। তো মনে রাখবে, হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে বলা হয় ভারতের যমজ শহর। তারপর দেখো ফ্রেন্ডস, নীল পর্বত মনে রাখবে নীলগিরিকে বলা হয়। মেঘের আবাস বলা হয় মেঘালয়কে, ঠিক। তারপর দেখো ফ্রেন্ডস, উৎসবের শহর কাকে বলা হয়? মাদুরাইকে বলা হয় উৎসবের শহর, ঠিক। এরপর দেখো মন্দিরের শহর কাকে বলা হয়? মাদুরাইকে বলা হয়, খুবই ইম্পর্ট্যান্ট। স্বর্ণ মন্দিরের দেশ, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের দেশ। প্রসাদ নগরী, সিটি অফ জয়, কলকাতাকে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, ভারতের উদ্যান শহর যেটা, সেটা বলা হয় বেঙ্গালুরুকে। আর ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে বলা হয়। পঞ্চনদের দেশ পাঞ্জাবকে বলা হয়। গোলাপি শহর জয়পুরকে বলা হয়, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, আরব সাগরের রানী কাকে বলে? কোশিকে বলা হয় আরব সাগরের রানী। বাংলার দুঃখ দামোদরকে বলা হয়, একটু আগে বললাম, ঠিক আছে। ভূস্বর্গ কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, ভারতের ভূস্বর্গ। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। তারপর হ্রদের নগরী উদয়পুরকে বলা হয়। দক্ষিণাত্যের রানী কাকে বলে? পুনেকে বলা হয় দক্ষিণাত্যের রানী। এরপর দেখো ফ্রেন্ডস, হিমালয়ের রানী কাকে বলে? মসুরিকে বলা হয় হিমালয়ের রানী, ঠিক আছে। আর এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশকে বলা হয়। বিহারের দুঃখ কোসি নদীকে বলা হয়। আর ভারতের রুট দুর্গাপুরকে বলা হয়। তো ফ্রেন্ডস, আমরা প্রতি টপিক কিন্তু একেবারে বিশেষ ডিটেলস আলোচনা করলাম। যদি তোমরা এই টপিকগুলো ভালো করে দেখেছো, তো তোমাদের কিন্তু ডাব্লিউবি কনস্টেবল, এডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামে কিন্তু এই এই যে ডিস্ট্রিক্টের এই ভিডিওটি থেকে এখানে তোমাদের কিন্তু 5 থেকে 7টা প্রশ্ন কিন্তু কমন আসবেই, ঠিক আছে। পারলে তোমরা এই ভিডিওটিকে 2 থেকে 3 বার অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট হবে তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। তোমাদের এক্সামে এখান থেকে কিন্তু 2 থেকে, আমি বলছি 5 থেকে 7টা প্রশ্ন কিন্তু এক্সামে আসার প্রবল চান্স রয়েছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি কেউ এই পিডিএফ ডাউনলোড করতে ইচ্ছুক, ঠিক আছে, তোমার যদি কারো প্রয়োজন হয়, তো অবশ্যই টেলিগ্রামে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, না হলে টেলিগ্রাম গিয়ে পর সার্চ করবে রেজাল্ট ফোকাস বলে, সেখানে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে, ঠিক। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।